2 মিনিটের ভাষণের জায়গায় 1.5 ঘন্টা ভাষণ দিয়েছেন। কে সেই মহান মানুষ যার কথা বলছেন আমাদের প্রফেসর সাবির স্যার? কার কথা বলছেন? কে এমন আশ্চর্যজনক ভাষণ দিয়েছে? কার ভাষণে মঞ্চের সমস্ত মানুষ দাঁড়িয়ে গিয়েছেন? এমন ভাষণ কে দিতে পারেন? সাবির স্যার এই প্রশংসা করা অথবা এই মানুষকে উল্লেখিত করে এই সমাজে তুলে ধরা, এটা কতটুকু বাস্তব? আমরা যদি সাবির প্রফেসর স্যারের ভাষণটি সম্পূর্ণ শুনি অবশ্যই বুঝতে পারব। যে সময় সাবির স্যার কথাগুলি বলেছেন, সাবির স্যার যেখানে ভাষণ দিয়েছেন সেটা হলো সানরাইজ হায়ার সেকেন্ডারি স্কুল। বারবার সবাই বলেছেন মানবিক, এবং আমি আমার বাস্তব জীবন থেকে একটা ঘটনা উল্লেখ করছি। একবারে বাস্তবে আমাদের এখানের ঘটনা, বাগাবাজারের ঘটনা, সেটা দেখলে দেখবেন শুধু মানুষ হওয়ার জন্য উচ্চশিক্ষিত হওয়ার দরকার নেই, একবারে কম শিক্ষা নিয়ে একটা মানুষ প্রকৃত মানুষ হতে পারে। আমাদের বাগাবাজার ব্যাংক তো আপনারা দেখছেন, গ্রামীণ ব্যাংক, সেই গ্রামীণ ব্যাংকের ম্যানেজার ছিলেন একজন। আমি গতদিন কয়েকদিন আগে শিলচরে একটা প্রোগ্রাম ছিল, সেখানে সেই ঘটনাটা উল্লেখ করেছি, কারণ আমি বারবার বলি যে ঘটনাটা খুব বেশি মানবিক, যেটা খুব পেয়েছি, সেটা মনের মধ্যে দাগ কাটে, সে ডাক্তার সে ঘটনাটা বারবার বলতে হয়। এই জন্য বলছি, সেই জায়গায় একটা ছেলে ঠেলা চালক, সে 200 টাকা করে মাসের আগে ব্যাংকের মধ্যে রেখে রেখে তার 25,000 টাকা জমা হয়েছে। জমা হওয়ার পরে ম্যানেজার তখন ছিলেন জসিমউদ্দিন বড়ভূইয়া, বরকলা ম্যানেজার। ওনার সঙ্গে আমার খুব সূক্ষ্মতা ছিল, খুব ঘনিষ্ঠতা ছিল। তো উনি একজন বললেন সেই ঘটনাটা, ছেলেটা তার 25,000 টাকা হওয়ার পরে কয়েক বছরে জমিয়েছে 25,000 টাকা। তারপরে ম্যানেজার বললেন, তোমার তো কামটা শেষ হয়ে গেছে, 25,000 টাকা এখন অন্যভাবে ইনভেস্ট করো, তাহলে তোমার আরো বেশি লাভবান হবে। ছেলেটা বললো, স্যার 25,000 কিরকম ভাবে করবো? আলাদা একটা ফিক্সড ডিপোজিট আমি দিয়ে দেবো তোমাকে, সেটা তুমি অত ইন্টারেস্ট পাবে এবং তোমার এই ধরনের প্রফিট হবে। কিন্তু ছেলেটা ন্যাচুরাল না, বললো, স্যার এই টাকাটা আমি বাড়িতে নিতে হবে। বাড়িতে নিলেই তো তুমি খরচ করে ফেলবে, বাড়িতে নিয়ে কি করবে এই টাকাটা? এখানে রাখো না, এখানে আমি ট্রান্সফার করে তোমার এই অ্যাকাউন্টে সে অ্যাকাউন্টে দিয়ে দেবো। কিন্তু ছেলেটা মানে না, তার টাকাটা নিতেই হয়। ফেলে দিলে ম্যাচে নেওয়া হবে, তোমার টাকা তুমি তো নিবে। বাড়িতে আনলো টাকা, আর পরের দিন ওই টাকা 25,000 পুরো যেরকম ভাবে দিয়েছিলেন বাবার যে প্যাক করে, ঠিক সেরকম ভাবে সেই টাকাটা আবার নিল, নিয়ে আবার ম্যানেজারকে দিল। এখন স্যার রেখে দিন, যেরকম ভাবে বলছেন, আমি তো জানি না কিরকম ভাবে রাখতে হবে। তো তিনি বললে, আশ্চর্য, কালকে বললাম বারবার তোমাকে রেখে দিলেই হয়, এই টাকাটা আবার কেন বাড়িতে নিলে? বললো, স্যার আমার একমাত্র মা, বিধবা মা, ওই মায়ের হাতে 25,000 টাকা কোনোদিন আমি দেখিনি স্বপ্নে। মাকে গল্প করেছি, 25,000 টাকা জমিয়েছি, এবং মা বলছেন তো এগুলা কিরকম ভাবে ঠিক করবে? তো বলছি, মা কালকে তোমার কাছে এই টাকাটা আমি দেবো, তুমি এইটা দিয়ে আশীর্বাদ করবে, দোয়া করবে, তারপরে টাকাটা নিয়ে আবার ব্যাংকে রাখবো। সেই 25,000 টাকা মা ছুঁয়ে দিলেন, তারপরে সেই টাকা পরে দিন এখন আপনার কাছে নিয়ে এসেছি। চিন্তা করতে পারেন, আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাতৃভক্তি শুনেছি, আব্রাহাম লিঙ্কনের শুনেছি, আরো কত মাতৃভক্তি শুনেছি, কিন্তু এই ভাগাভাগির একটা মাতৃভক্ত ছেলে এত সুন্দর এবং এত হৃদয়গ্রাহী ঘটনা, যেটা এখন পর্যন্ত মনে হচ্ছে ম্যানেজার করে তার 25,000 টাকা রেখে দিলেন এবং সেটা সুন্দরভাবে হাসি মুখে সে বের হয়ে আসলো। গার্জিয়ানদের মাদের উপরে খুবই দায়িত্ব রয়েছে। আপনারাই আপনাদের ছেলেদের মেয়েদের চরিত্র গঠন করবেন, সেটা বারবার ইনসিস্ট করা হয়েছে, সবাই বলেছেন। কিন্তু আমি আবার বাস্তব আবার একটা ঘটনা বলি, সেটা দেখবেন মারা কখন থেকে এসেছে, পরবর্তীতে এরকম ভাবে কিন্তু আসতে হবে, স্কুলের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। আপনার ছেলে কিরকম ভাবে পারফরমেন্স করছে সেটা দেখতে হবে আপনাকে, না হলে কিন্তু কিছুদিন পরে দেখবেন আপনার ছেলে নষ্ট হয়ে গেছে। কাবুলিতে একটা স্কুল, আল হিকমা বলে একটা স্কুল গঠন করা হয়েছিল। আমি সেই স্কুলের প্রিন্সিপাল ছিলাম, কলেজ থেকে রিটায়ারমেন্টের পরে অনেকগুলো স্কুলে আছি এবং সেখানে ছিলাম কতদিন, প্রায় 1 বছর ছিলাম। শিলচরে একটা স্কুলে আছি। তো সেই স্কুলে একদিন একটা ছেলে খুব বাজে ধরনের ব্যবহার করতে স্কুলে, স্টাফ এসে বলেন, স্যার ওর গার্জেন, আমরা বলে শুনবে না, ওর মা গার্জেন, ওর মার কাছে ফোন করে কি বলুন না, ফোন নাম্বার দিয়েছিলাম, মাকে ফোন করে আপনার ছেলে এরকম ভাবে। মাকে ফোন করলাম, মা ফোন উঠালেন, তারপরে বললেন, আপনার আমরা বাচ্চা তো টাকা তো আপনারা দিলে, মাসে মাসে যেটা টাকা লাগে দিলে, তার মনটা কিতা লাগে আমার। আমি বললাম, না গো, টাকার জন্য ফোন করিনি, ফোন করেছে তোমার ছেলে, আইটা এটা আপনারা দেখুন, আমি তো টাকা দেই তো মাসে মাসে, আশ্চর্য। এই মেন্টালিটি যদি থাকে, পরবর্তীতে এখানে এসেছেন খুবই সুন্দর, কিন্তু পরবর্তীতে যদি মেন্টালিটি সেরকম ভাবে হয়, টাকা তো দিচ্ছি, তাহলে মাস্টারের দায়িত্ব, মাস্টার দেখুক, তাহলে কিন্তু ছেলে পরিপূর্ণ সুন্দর একটা ছেলের জীবন গঠিত হবে না। আপনারা নিজের কি করবেন, নিজের দায়িত্ব নিয়ে তার প্রতিদিনের তার কাগজ দেখবেন, তার খাতাগুলো দেখবেন, তাকে হোম ট্যাক্স দেওয়া সেগুলো হয়েছে কিনা সেগুলো সুন্দরভাবে দেখবেন, তারপরে তাকে স্কুলে পাঠিয়ে দেবেন, না হলে নষ্ট হবে। মায়ের উপরে নির্ভর করে সবকিছু। মৌলানা আবুল কালাম আজাদ আপনার শুনেন, এই ঘটনাটা একটা বহুল
চর্চিত বহুল পঠিত একটা ঘটনা। সেই ছোট্ট একটা বই, গল্প হলেও সত্যি, আমি স্কুল লাইফে পেয়েছিলাম একটা পুরস্কার, এবং সেই বইতে সেই গল্প হলেও সত্যি, মানে গল্পের মতো কিন্তু জিনিসটা সত্যি বাস্তব, সেটা পড়েছিলাম এবং এখন পর্যন্ত মনে সেটা দাগ কাটে। আবুল কালাম আজাদকে একবার বিসানুল সুলুক পত্রিকা একটা সম্পাদন করতেন। যারা আবুল কালাম আজাদকে পড়েছেন তারা সবাই জানেন, দুটি পত্রিকা, উর্দু পত্রিকা তিনি সম্পাদনা করতেন সেই সময়, এবং সেই পত্রিকার সম্পাদক তিনি নিজে ছিলেন। কলকাতা থেকে বের হতো সেটা বিসানুল সুলুক পত্রিকা। তো তাকে একবার নিমন্ত্রণ করা হলো লাহোরে উর্দু কবি সম্মেলন চলছে। সেই উর্দু কবি সম্মেলনে বিশ্ববিখ্যাত কবি, এশিয়ার বিখ্যাত কবি আলতাফ হোসেন আলী ছিলেন সেই সভার সভাপতি, এবং মঞ্চে প্রায় 50,000 মানুষ ছিলেন সামনে, এবং মঞ্চে ছিলেন বড়লাট, সেই সময়কার ইংরেজ বড়লাট, উনি প্রধান অতিথি। তো সেখানে চিফ গেস্ট করা হয়েছে, প্রধান অতিথিরা অনেক সম্মানিত অতিথি, চিফ গেস্ট করা হয়েছে বিসানুল সুলুক পত্রিকার সম্পাদক মৌলানা আবুল কালাম আজাদকে। ওনার অপেক্ষা করছেন, ঠিক মিটিং চলছে, সেই সময় একটা গাড়ি এসে থামলো। তো গাড়ি থেকে নামলেন একটা 14 বছরের একটা বালক কিশোর। তো সবাই বললো বাবা, উনি তো নেমেছেন, এরপরে বললো আমার বাবা নামবেন। সবাই আগলো গাড়ির কাছে, গিয়ে দেখলো তো নেমেছেন যিনি, ওনাকে বললেন আপনার বাবা কোথায়? আমার বাবা তো অনেক আগেই বয়স্পতি হয়েছেন, আমি তো আপনার নাম? আমি তো আবুল কালাম আজাদ। তো সবাই আশ্চর্য, এই 14 বছরের বালক, আর এখানে আলতাফ হোসেন আলীর মতো একজন বিশ্ববরেণ্য কবি, এবং যেখানে বড়লাট রয়েছেন, 50,000 মানুষ রয়েছেন, সেখানে এই 14 বছরের বালক কি বলবেন? তো ওরা কি এখন আনা হয়ে গেছে, যখন তাকে বসিয়ে রেখে দিলেন, বললেন আচ্ছা বাবা এসেছে, যখন বসে থাকো শেষের দিকে 2-4 কথা না বলবে। তো আবুল কালাম আজাদ বসে রইলেন মঞ্চে। সবার ভাষণ শেষ হলে তাকে ডাকা হলো, প্রধান অতিথি আর বলা হলো না, আবুল কালাম আজাদ এখন একটু বক্তব্য রাখলেন। আসলেন তিনি, বক্তব্য শুরু করলেন। 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা বক্তব্য রাখার পরে সবাই দাঁড়িয়ে গেলেন। মঞ্চে যারা ছিলেন হাততালি দিয়ে উঠলেন সবাই, কি অপূর্ব বক্তব্য শুনলাম। তো আলতাফ হোসেন আলী এসে জড়িয়ে ধরলেন, বাবা তোমাকে আশ্চর্য লাগছে, তুমি এত জ্ঞান কোথা থেকে আহরণ করলে এই বয়সে, তুমি কার থেকে পড়াশোনা করতে? বললে আমার তো কোনো প্রতিষ্ঠানিক পড়াশোনা নেই, আমার মায়ের কাছে আমি পড়াশোনা করছি, মা আমাকে শিক্ষা দিয়েছেন এবং মার কাছে সেটা। তো চিন্তা করে দেখেন, মায়ের কাছে শিক্ষা নিয়ে, শুধু প্রতিষ্ঠানিক শিক্ষাই নেই তার বেশি, মায়ের কাছে শিক্ষা নিয়ে 50,000 মানুষের সামনে মানুষকে স্তম্ভিত করে দিয়েছেন বক্তব্য রেখে। আমি সেই জন্য বলতাম, মায়েদের দায়িত্ব ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং সেই দায়িত্ব আপনারা পালন করবেন। ছেলেদেরকে মেয়েদেরকে বলছি, তোমাদেরকে হতে হবে পারসিস্টেন্স, তোমাদের ধরে রাখতে হবে, এবং এনডিউরিং ক্যাপাসিটি থাকতে হবে, সহ্য শক্তি থাকতে হবে। এই যে আমরা ইলেকট্রিক বাল্ব যেটা দেখি, সেই বাল্ব যেটা এখন আমরা সুইচ দিলেই সেটা জ্বলে, সেটা আবিষ্কার করেছিলেন টমাস আলভা এডিসন। তিনি 6,000 বার এক্সপেরিমেন্ট করেছিলেন এই বাল্বটা আবিষ্কার করার আগে, 6,000 টাইম। আমরা কি পারবো? 1 লাখ দুবার করলে বলে ধর করে, এগুলো তার হবে না আমার দ্বারা কিছু, কিন্তু 6,000 টাইম চেষ্টা করার পরে তিনি কার্বনাইজ ব্যাম্বু ওয়্যার বলে একটা জিনিস, কার্বনাইজ, সেটা আবিষ্কার করলেন, এবং সেটা কিন্তু দেখলেন সাকসেসফুল হয়ে গেছে, বাল্বটা জ্বলছে, যে বাল্ব এখন আমরা ব্যবহার করছি। তো সেটা হলো পারসিস্টেন্সি, থাকতে হবে, এনডিউরিং ক্যাপাসিটি থাকতে হবে, এবং অধ্যবসায়ী পারসিভারেন্স হতে হবে। না হলে শুধু হঠাৎ কিছু করলাম, একটা জিনিস একবার 2বার চেষ্টা করলাম, বিফল হয়ে গেলাম। 2 মিনিটের ভাষণের জায়গায় 1.5 ঘন্টা ভাষণ দিয়েছেন। কে সেই মহান মানুষ যার কথা বলছেন আমাদের প্রফেসর সাবির স্যার? কার কথা বলছেন? কে এমন আশ্চর্যজনক ভাষণ দিয়েছে? কার ভাষণে মঞ্চের সমস্ত মানুষ দাঁড়িয়ে গিয়েছেন? এমন ভাষণ কে দিতে পারেন? সাবির স্যার এই প্রশংসা করা অথবা এই মানুষকে উল্লেখিত করে এই সমাজে তুলে ধরা, এটা কতটুকু বাস্তব? আমরা যদি সাবির প্রফেসর স্যারের ভাষণটি সম্পূর্ণ শুনি, অবশ্যই বুঝতে পারব। যে সময় সাবির স্যার কথাগুলি বলেছেন, সাবির স্যার যেখানে ভাষণ দিয়েছেন, সেটা হলো সানরাইজ হায়ার সেকেন্ডারি স্কুল।